হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুনছেন আমাদের আজকের ভূতের আড্ডা। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটা স্পেশাল ইমেল এপিসোড। আশা করছি আজকের এপিসোডগুলো আপনারা যথেষ্ট উপভোগ করবেন। তো চলুন আজকের ঘটনা শুরু করা যাক। আমি রায়হান। আমার জীবনের সাথে ঘটে যাওয়া এমন একটি ঘটনা রয়েছে যেটা কিনা আমার জীবনকে বদলে দিয়েছে। আমার বাসা ভোলা, কিন্তু আমি পড়ালেখার কারণে বরিশালেই থাকি। আমি সবেমাত্র এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। ঘটনাটি ঘটে 2002 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখে। হঠাৎ জরুরি কোনো একটা কাজে বাসায় যাওয়ার প্রয়োজন হয়। আমার বাসা ভোলার একটি গ্রামে। জায়গাটির নাম সঙ্গত কারণে বলা যাবে না। বরিশাল থেকে আমার বাসা ভোলা যেতে প্রায় 5 ঘন্টা লাগে। ওই দিন বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যা 7:30 পৌঁছে যাই। আর বরিশাল থেকে ভোলার শেষ লঞ্চ 5:30। তাই যথারীতি গাড়িতে যাব বলেই ভাবলাম। বরিশাল থেকে ভোলা যেতে ভেঙে যেতে হলে যারা গেছেন তারা অবশ্যই জানবেন। যাই হোক, শেষ গাড়ি ছিল 7:20, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি 7:30। আমি ভাবলাম অটোরিক্সা বা মোটর সাইকেলে যাব। বাসে যেতে গেলে লাহারহাট যেতে হয় এবং লাহারহাট থেকে ফেরিতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায় এবং লাহারহাটের বাস বরিশালের নদীর ওপর থেকে ছাড়ে। ঘটনা এখান থেকেই শুরু। নদী পার হতে আমি নৌকায় উঠলাম। বলে রাখা ভালো, নদী পার হতে 3 টাকা ভাড়া লাগে। যথারীতি পকেট থেকে 5 টাকা ভাড়া বের করে দিলাম, কিন্তু নৌকার মাঝি বলল, বাবা তোমার নৌকার ভাড়া লাগবে না। আমি অবাক হয়ে বললাম, কেন চাচা, সবার কাছে থেকে ভাড়া রাখছেন, আমার কাছে কেন রাখবেন না? তিনি উত্তরে বলল, বাবা আগের দিন তুমি আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, আজ তার প্রতিদান দিচ্ছি। আমি অনেক জোরাজুরি করতেও সে নিল না। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিলাম। যাই হোক, নৌকা নদীর ওপারে চলে আসলো। আমি নৌকার পেছনে ছিলাম, তাই সবার শেষে নৌকা থেকেই নেমেছিলাম। যেই নামতে যাব ঠিক তখনই মাঝি ডাক দিল, রায়হান বাবা সাবধানে যেও, সবসময় আল্লাহকে স্মরণ করো বাবা। আর লোকটি এমনভাবে বলতে রইল যেন সামনে আমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এর মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাঝি আমার নামটা জানলো কিভাবে? যাই হোক, আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম। ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র আধা মিনিট। আমি যখন বাস স্ট্যান্ডে গেলাম তখন ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত তখন 8টা বাজে। বাস স্ট্যান্ডে বাস ছাড়বে 8:30। যথারীতি গাড়িতে উঠলাম। গাড়িতে যাত্রী ছিল 15 জনের মতো। রাতের গাড়ি, এজন্য হয়তো যাত্রী কম, মনে মনে ভাবতে রইলাম। সামনের দিকে ড্রাইভারের ঠিক পেছনেই বসার ওপর মনে হলো আমি নৌকায় ছোট্ট একটা ব্যাগ ফেলে রেখে এসেছি। তাতে আম্মুর অনেক মূল্যবান ওষুধ রয়েছে। আমি ঘড়িতে দেখলাম 8:15 বাজে। গাড়ি ছাড়তে আরো 15 মিনিট বাকি। তাই আমি আর দেরি না করে সোজা নৌকার উদ্দেশ্যে ঘাটে চলে গেলাম। অনেক খোঁজাখুঁজি করার পরও মাঝিকে পেলাম না। ঘড়ির দিকে তাকালাম, তখন 8:28 বেজে গেছে। আর মাত্র 2 মিনিটের মধ্যেই গাড়ি ছেড়ে দিবে, যার কারণে ব্যাগের আশা ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। আমি আগেই গাড়ির সিটে যেয়ে তাকাতেই দেখতে পেলাম সেই ব্যাগটি আমার সিটের উপরেই রাখা। আমি একটু অবাক হলাম, এটা কিভাবে সম্ভব? যে ব্যাগ আমি 30 মিনিট আগে নৌকায় ফেলে আসলাম সেটা এখানে কিভাবে আসলো? এর উত্তর আমার এখনো অজানা রয়ে গেছে। যাই হোক, গাড়িতে বসে এটা ওটা ভাবতে রইলাম। গাড়ি ছাড়লো 8:40। সবকিছুই ঠিকঠাক। বরিশাল থেকে লাহারহাট যেতে 50 মিনিট সময় লাগে। 10 মিনিট পর কন্ট্রাক্টর তার ভাড়া কালেক্ট করা শুরু করলো এবং বাসের সামনে থেকে তারা ভাড়া কালেক্ট করা শুরু করে। ওই দিন সবার সামনের সিটে বসার পরেও ঠিক পেছনের সিট থেকে ভাড়া কালেক্ট করতে শুরু করলো। ভাবলাম হয়তো কন্ট্রাক্টরের ভুল। সব ভাড়া উঠানোর পর কন্ট্রাক্টর ড্রাইভারের পাশে এসে তার সাথে কথা বলতে রইলো। আমি ডাকলাম, মামা ভাড়া নেন। কন্ট্রাক্টর বলল, আপনার ভাড়া দেওয়া লাগবে না মামা। আমি জানতে চাইলাম, কেন? সবার কাছ থেকেই তো ভাড়া নিচ্ছেন, তাহলে আমারটা নেবেন না কেন? উত্তরে কন্ট্রাক্টর সেই মাঝির মতো একই উত্তর দিল, তুমি একদিন আমাকে টাকা দিয়ে সাহায্য করেছিলে, আর আজ আমি তার শোধ দিলাম। আমি এবার একটু ভয়ই পেলাম, তাই কথা না বাড়িয়ে চুপচাপ ভাবতে রইলাম কি হচ্ছে আমার সাথে এসব। লাহারহাটে পৌঁছাতে 9:30 বাজলো। ফেরি ছাড়বে 10টায়। তাকিয়ে দেখলাম ফেরি এখনো ঘাটে আসেনি। ঘাটে আসা মাত্র দেখলাম একটা চায়ের দোকান খোলা এবং আশেপাশে একটাই মাত্র চায়ের দোকান। আমি ভাবলাম হাতে এখনো সময় আছে, আমি চা খেয়ে নিই। যথারীতি চায়ের দোকানে গেলাম। দোকানদার অনেক বয়স্ক মানুষ, পাঞ্জাবি পরা, মুখে সাদা লম্বা দাড়ি। আমি কাছে যেতেই বলল, বাবা চা খাইবা? পথে কোনো সমস্যা হয় নাই তো? আমি বিস্মিত হয়ে বললাম, কোনো সমস্যা হয়নি, চা দেন। তিনি আমাকে নর্মাল কাঁচের গ্লাসে চা দিলেন। আমরা জানি দোকানে সাধারণত চা কাপে চা দেওয়া হয়, আর চায়ের কালারটা অস্বাভাবিক। যাই হোক, আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে সরে গিয়ে বাসায় কল করে জানিয়ে দিলাম সব। বাসা থেকে দোয়া দুরুদ পড়তে বলল।
দোকানদারের চায়ের গ্লাসের কথা বলতে চাটা খেতে বারণ করলো, ফেলে দিতে বলল। আর কলটা কেটে আম্মুর কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানদারের কাছে গেলাম। দোকানদারের কাছে গিয়ে যা দেখলাম সেটা তো আমাকে সেন্সলেস করে দেওয়ার মতো অবস্থা। যেয়ে দেখি ওখানে কোনো চায়ের দোকানই নেই, সবকিছুই উধাও। চায়ের দোকান বলতে কিছুই নেই, শুধু ফাঁকা জায়গা। দোকানের পাশে একটা গাছ ছিল, ওইটা ঠিকই আছে। আমি হাতের দিকে তাকাতেই দেখতে পারলাম গ্লাসটি হাতে ঠিকই ধরা। অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দের আওয়াজে আমার কানে ভেসে আসতে রইলো। যাই হোক, ঘাটে এসে দেখলাম একটা অ্যাম্বুলেন্স আসছে। আমি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও তার সহকারী রয়েছে। তাদের সাথে কথা বলে জানলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে আসছে, এখন তারা ফিরছেন এবং তারা পাশের গ্রামেই যাবেন। আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব ভাবলাম, কারণ রাত্রে গাড়ি পেতে ঝামেলা হয়। যাই হোক, ঘাটে ফেরি চলে আসলো। অ্যাম্বুলেন্স যথারীতি ফেরিতে উঠলো। ফেরিতে যানবাহন বলতে শুধু অ্যাম্বুলেন্স আর সাথে অমিশ বাদে 3 জন যাত্রী। ফেরি ছাড়লো রাত 10:40। আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম। হঠাৎ ফেরি বন্ধ হয়ে গেল। আমরা ভাবলাম হয়তো যান্ত্রিক কোনো সমস্যা হয়েছে। ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম। ফেরির ইঞ্জিনের কাছে গিয়ে দেখলাম সেখানে কেউ নেই। ইঞ্জিন মাস্টার বিচের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা সবাই জানি ফেরির ড্রাইভারের সিটটা একটু উপরে হয়। আমি সিঁড়ির কাছে যেতেই ফেরি চলতে শুরু করলো এবং একদম মাঝ নদীতে ফেরি। তারপরও আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে রইলাম। ড্রাইভারের সাথে কথা বলবো ভাবলাম। আমি সিঁড়ি বেয়ে ওপরে উঠে কি মনে করে নিচে তাকাতেই যা দেখলাম তা ভাবতে আমার এখনো গা শিউরে ওঠে। নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স নেই এবং সেখানে কোনো লোকও নেই, পুরো ফেরিটি ফাঁকা। এটা দেখা মাত্র আমি প্রচন্ড শক খাই। কিছু না ভেবে আমি ড্রাইভারের দরজায় নক করি ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য। দরজার ভেতর থেকে আটকানো ছিল। 2-3 বার নক করার পর দরজা ভেতর থেকে খুললো না। সবচেয়ে অবাক করা বিষয় হলো ড্রাইভারের কেবিনে কোনো মানুষই নেই। ভূতের গল্প ফেরির স্টিয়ারিং একা একাই ডানে বামে ঘুরছে। আর এটা দেখে আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যাই। যখন সেন্স ফেরে তখন দেখি আমি আমার নিজ বাসার বিছানাতে শুয়ে আছি। তখন বিকাল 4টা। আমি এখানে কিভাবে আসলাম জিজ্ঞাসা করাতে আব্বু বলল আমি আসতে দেরি করায় আব্বু রাত 1টার দিকে বাসা থেকে বের হয়ে যায় এবং বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডে রওনা দেয়। 2 কিলোমিটার পর আব্বুর মোবাইলে একটা কল আসে। ফোন রিসিভ করাতেই ওপাশ থেকে একজন বলল, কাকা আপনি কোনো টেনশন নিয়েন না, আপনি আলামিন মসজিদের কাছে যান, ওখানে রায়হানকে পাবেন। এতটুকু বলে লাইনটা কেটে দিল। রিপ্লাই দেওয়ার কোনো সুযোগই দিল না। বলে রাখা ভালো আমার বাসা থেকে আলামিন মসজিদের দূরত্ব 10 মিনিটের এবং ওইটার পাশ দিয়ে একটু আগে আব্বু এসেছে, তখন তিনি আমাকে ওখানে দেখেন নাই। যাই হোক, আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন। এসে দেখলেন মসজিদের বাইরে জানাজার যে খাটটি রয়েছে তার পাশে আমি সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছি এবং 2টা জানাজার খাটের মধ্যে পড়ে আছে আমার ব্যাগটা। এই অবস্থা দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তোলেন এবং আমাকে তাড়াতাড়ি করে বাসায় নিয়ে আসেন। 3-4 দিন পর আমি সুস্থ হই। যাই হোক, ঘটনার পরের দিন রাতে আমি কি মনে করে মানিব্যাগ চেক করাতেই দেখতে পেলাম আমার মানিব্যাগে অতিরিক্ত 200 টাকা রয়েছে। আমার স্পষ্ট মনে আছে বরিশাল থেকে ভোলা রওনা দেওয়ার সময় আমার মানিব্যাগে 740 টাকা ছিল। মানিব্যাগে এর চেয়ে বেশি 1 টাকাও ছিল না, আর মানিব্যাগে 100 টাকার কোনো নোটও ছিল না। এখন আমি এখানে দেখতে পাচ্ছি 2টা 100 টাকার এক্সট্রা নোট রয়েছে। যাই হোক, টাকাগুলো আমি আমার কাছে এখনো রেখে দিয়েছি। অবাক করার বিষয় হলো যে লোকটি আব্বুকে কল করে আমার অবস্থান জানিয়েছিল, আব্বুর রিসিভার কল লিস্টটা চেক করে দেখলাম সেই নাম্বারটি ওখানে ছিল না। আরও একটি অবাক করার বিষয় হলো খোঁজ নিয়ে দেখলাম সেদিন রাতে ফেরি চলাচল নাকি বন্ধ ছিল। এখন প্রশ্ন হচ্ছে ফেরি চলাচল যদি বন্ধই থাকে তাহলে আমি কিভাবে নদী পার হলাম? আর ফেরি থেকে আমার বাড়ি হচ্ছে 109 কিলোমিটার। এত বড় দূরত্ব আমি কিভাবে অতিক্রম করলাম? মাঝি, বাসের ড্রাইভার, আমার ব্যাগ পাওয়া, এমন হাজারো প্রশ্ন মনের ভিতরে ঘুরপাক খেতে রইল, যার উত্তর আমার এখনও অজানা। ঘটনাটি পুরোপুরি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে লেখা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তো এই ছিল আমাদের আজকের এই অদ্ভুত ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদেরকে যথেষ্ট বিনোদন দিয়েছে। আর কি একবার ভেবে দেখুন, জাস্ট কি অবাক করা কাহিনী, তাই না? যে তার সাথে মাঝি টাকা নিল না, ড্রাইভার টাকা নিল না, ব্যাগ চলে গেল, তারপর আবার ব্যাগটা ফেরত পেল। আর সবচাইতে অবাক করার বিষয় হলো আপনি একবার ভাবুন, আপনি জাস্ট একটা লঞ্চে রয়েছেন আর ওই মুহূর্তেই আপনি দেখছেন ফেরি পুরোটাই ফাঁকা। কেমন লাগবে আপনার? যাই হোক, ছেলেটির মাঝে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হয়তো সে এখনো ওই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে। তো আমরা এখন আমাদের আরো একটি ইমেল আপনাদেরকে পড়ে শোনাবো। চলুন দেরি না করে আমাদের পরবর্তী ইমেলটি শুরু করা যাক। আমি মোহাম্মদ সাবির হোসেন টিপু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শেখ বোরহানউদ্দিন কলেজের অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। আমি ঢাকার খিলগাঁও মোরাদিয়া মধ্যপাড়াতে থাকি। ওখানে বাসার পাশে 3 তলায় কয়েকটি মেস রয়েছে। ওখানে আক্তার নামের একটি ছেলে থাকতো যে আমাকে সবসময় মামা মামা বলে ডাকতো। তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আজ কয়েকদিন আগে তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব। এবারে 28 রোজা রাতে তার সাথে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে যায়। তার ভাষায় বলি, আমি আক্তার। আমরা মোট 5 জন থাকি। সামনের ঈদ, তাই ঈদ উদযাপনের জন্য আমাদের মাঝ থেকে 3 জন গ্রামের বাড়িতে চলে যায়। আমি ও সিরাজ ভাই আমার মেস মেম্বার ঈদের পরে বাড়িতে যাব, তাই আমরা ঢাকাতেই থেকে যাই। সিরাজ ভাই সিএনজি চালায়, তাই প্রতিদিন অনেক রাত করে বাসায় ফিরে। 28 রোজার রাতে 12টা পর্যন্ত আমি পাশের বাসায় বন্ধুদের সাথে আড্ডা দেই, পরে রুমে ঘুমাতে চলে যাই। ওই দিন একাই ছিলাম রুমের ভিতর, তাই খাওয়া দাওয়া করে লাইট নিভিয়ে শুয়ে পড়ি। প্রতিদিনের মতো শুয়ে ফেসবুকে আমি চ্যাট করছিলাম। চ্যাট করতে করতে কোনো এক সময় ঘুমিয়ে পড়ি। খানিকক্ষণ পর হঠাৎ বুঝতে পারি আমার বুকের উপর কেউ প্রচণ্ড চাপ দিচ্ছে। ঘুমের মধ্যে খুব কষ্ট অনুভব করতে করতে একটা সময় চোখ মেলে তাকাই, সাথে সাথে বুঝতে পারি আমার হাত অবশ হয়ে যাচ্ছে। কেউ খুব শক্ত করে পুরো শরীর চেপে ধরে রেখেছে। আমি এত কষ্ট হচ্ছিল যে আমি শরীর নাড়াতে পারছিলাম না এবং কাউকে দেখতেও পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর কে জানি আরবিতে কিছু একটা বলছে। আমি ভালো করে শুনে কিছুক্ষণ পর বুঝতে পারলাম পাশে আমার রুমমেট সিরাজ ভাই, সেখানে তার মতোই শারীরিক গঠন কেউ একজন শুয়ে আছে, কিন্তু তার পা থেকে মাথা পর্যন্ত কম্বল দিয়ে ঢাকা। তখন আমি ভাবলাম সিরাজ ভাই হয়তো চলে এসেছে, শুয়ে শুয়ে শুরা পড়ছে। তখন আমি বারবার বলছি, সিরাজ ভাই আমার কি হয়েছে একটু দেখেন না, আমি হাত পা নাড়াতে পারছি না, বুকে অনেক ব্যথা হচ্ছে। কিন্তু কম্বল দিয়ে ঢাকা ওই লোকটির কোনো সাড়া শব্দই নেই। সে তার মতো করে বিড়বিড় করে আরবিতে কি যেন বলেই যাচ্ছে, আমার কথা সে শুনছেই না। এইদিকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছিল। তখন অনেক কষ্ট করে আমার ডান হাত দিয়ে কম্বল দেওয়া ওই ঢাকা লোকটাকে ধাক্কা দিয়েই যাচ্ছি, তাতেও কোনো তার সাড়া শব্দ নেই। তারপরে ওই লোকটি আরো জোরে আরবিতে বলা শুরু করে। এতক্ষণে বুঝতে পারলাম সিরাজ ভাইয়ের পক্ষে এতক্ষণ আরবিতে বলা সম্ভবই না। আমি মনে মনে বুঝতে পারি আমার সঙ্গে খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে। তখন আমি মনে মনে আয়তাল কুরসি পড়তে থাকি আর বিছানা থেকে ওঠার চেষ্টা করতে থাকি, কিন্তু আমি পারছিলাম না। আমি বুঝতে পারছি না, কোনো এক অদৃশ্য শক্তি আমার হাত পা ধরে রেখেছে আর আমার পায়ে শুয়ে থাকা লোকটি আরবিতে কি যেন একটা বলেই যাচ্ছে। এভাবে কিছুক্ষণ পর আমি অদৃশ্য শক্তি থেকে নিজেকে মুক্ত করার শক্তি খুঁজে পাই। আমি এক লাফ দিয়ে রুম থেকে দৌড়ে বাইরে বের হয়ে চলে আসি। বাইরে আসার পর দেখতে পাই সিরাজ ভাই সিঁড়ি দিয়ে উঠছে। ওই মুহূর্তে সিরাজ ভাইকে দেখে আরো ভয় পেয়ে যায়। সিরাজ ভাইও আমাকে এত রাতে সিঁড়ি দিয়ে দেখে অবাক হয়ে যায়। সিরাজ ভাই আমাকে বলে, তুমি এখানে কি করছো, কি হয়েছে তোমার? আমি তখন সিরাজ ভাইয়ের কথা শুনে কিছুটা স্বাভাবিক হয়ে বলি, ভাই আপনি এখানে, তাহলে রুমের ভিতরে কে? তখন আমরা রুমে গিয়ে দেখি রুমের ভিতরে কেউ নেই, সবকিছুই ঠিকঠাক আছে। তখন সিরাজ ভাই বলে, কি হয়েছে বলো তো আমাকে। আমার সঙ্গে ঘটে যাওয়া সবকিছুই তার কাছে খুলে বলি। আর এই কথা শোনার পর সিরাজ ভাই বলে, ধুর বোকা, তুমি হয়তো স্বপ্ন দেখেছো, কিন্তু আমি তো জানি যে আমি কি ঘটনার মুখোমুখি এবং কি ঘটনার সাক্ষী হয়েছি। যাই হোক, এই ছিল ঘটনা। তো চলে যাই আমরা আমাদের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আমার নাম প্রিন্স, আমি থাকি মিরপুরে। আমাদের গ্রামের অনেকদিন আগের একটা ঘটনাটি আমি আমার বড় ফুপুর কাছ থেকে শুনেছি। আমাদের বাড়ি থেকে 6-7 বাড়ি পরেই ছিল পরিচিত আব্দুল লতিফ সাহেবের বাড়ি। তখন উনি জোয়ান ছিলেন। উনি প্রায় অনেক রাত করে বাড়ি ফিরতেন। উনি একদিন প্রায় 12টা বাজে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। গ্রামে তো এক এক দিনে এক এক জায়গায় হাট বসে, ওই দিনের হাটটা বেশ কিছুটা দূরেই ছিল। বাজার থেকে বাড়ি ফিরছিলেন উনি, আর সেই দিন প্রায় শেষ পর্যন্ত হাটে ছিলেন। তারপর আবার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একাই ফিরছিলেন বাড়িতে। দেরি হওয়ায় ভাবলেন শর্টকাট রাস্তা নিয়ে যাবেন। সেই পথে একটা বড় বাঁশ ঝাড় পড়ে। রাতের বেলা ওই রাস্তাটা অনেক অদ্ভুত, আর লোকে মুখে শোনা যায় যে সেখানে অনেক ঘটনা ঘটে, যার কারণে সাধারণ মানুষজন সচরাচর কেউ ওই রাস্তা দিয়ে যায় না। উনি তা জানতেন, তাও ওই দিন যাচ্ছিলেন। সেদিন কিছুটা পূর্ণিমা ছিল। তো উনি যখন বাঁশঝাড়ে প্রবেশ করেন, হঠাৎ ঝাড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়া এসে তার গায়ে লাগে। তখন আবার শীতকাল ছিল, তাও ওনার কাছ থেকে কেন জানি কিসের একটা খটকা লাগে। কি মনে করে চারিদিকে একবার তাকালেন, আশেপাশে কেউ ছিল না। উনি হাঁটতে থাকেন। কয়েক মিনিট পর হঠাৎ তার বাম পাশের ঝাড়ের একটু ভেতরের দিকে কয়েকটা বাঁশ খুব জোরে 2-3টা ঝাঁকুনি দিয়ে থেমে যায়। উনি একটু চমকে যান, কিন্তু না, এখানে থেমে থাকলে হবে না।
তিনি হাঁটতে থাকেন। একটু পর আবার তার পাশে ঝাঁকুনি, এবার একটু বেশি। তিনি সাহস করে জিজ্ঞেস করলেন, কে কে ওখানে? কোনো উত্তর নেই। এবার একটু ভয় পেয়ে হাঁটতে থাকেন। তখনই সামনে একটু দূরে একজন সাদা দাড়ি, হাতে তসবি, সাদা টুপি, জোব্বা পরা একটা লোককে দেখতে পান এবং তিনি ওনার দিকে আসছিলেন। কিন্তু একজন মানুষ হেঁটে আসলে তার গায়ে যেমন একটা অসম উঠানামা বা নড়াচড়া বোঝা যায়, ওনাকে দেখে তা বোঝা যাচ্ছিল না। মনে হচ্ছিল সমভাবে ভেসে আসছেন। পাখি মাটিতে ছিল তা বোঝা যাচ্ছিল না। কাছে আসতেই দেখলেন আসলেই ভাসমান। এমনটা দেখে উনি ভয়ে ওখানে থমকে দাঁড়ান। লোকটি কাছে এসে বললেন, তুই এ পথে আর কোনোদিন যাবি না, এখানে অনেক খারাপ জিন থাকে, এরপর আর কোনোদিন গেলে তোর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। উনি তো ভয়ে কাঁপছিলেন। লোকটি বলল, যা, সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি, সাবধান, পেছনে তাকাবি না। বলে উনি আবার আগের মতো ভাসতে ভাসতে চলে গেলেন। একটু সামনে গিয়ে মনে হলো অদৃশ্য হয়ে গেলেন, আর দেখা গেল না। উনি তাও ভয়ে ভয়ে কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ হুঁশ হতেই উনি খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। ঝাড়ের প্রায় শেষ দিকে আসতেই ওনার চাদরের পেছন থেকে টান লাগলো, আর মনে হলো অনেক দূর থেকে মেয়েলি কণ্ঠে কে যেন বলছে, এই লতিফ, তুই যাবি না, তোর দাদা আমার অনেক ক্ষতি করেছে, আজ তোকে পেয়েছি, দাঁড়া। আর আপনাদের জানার জন্য বলে দেই, উনার দাদা জিনেদের ব্যাপারে অনেক কিছুই করতেন এবং উনার জিন ছাত্রও ছিল। উনি এমনটা শুনে তখন জোরে দৌড়াতে লাগলেন। বাড়ির উঠানে আসতেই একটা জোরে চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেললেন। এরপরে প্রায় টানা 1 সপ্তাহ উনার খুব জ্বর ছিল, আর বাড়ি আসার পর উনার গায়ের চাদরটা আর ছিল না। পরের দিন ওই ঝাড়ে খুঁজতে গিয়ে দেখা গেল চাদরটা একটা অনেক উঁচু বাঁশের উপরে চাদরটা ঝুলানো রয়েছে। কোনো মানুষের পক্ষে এত উঁচুতে একটা চাদর ঝুলানো কোনোভাবেই সম্ভব না। যাই হোক, পরে এক কবিরাজকে দেখানোর পর জানা গেল যে লোকটি তাকে বারণ করেছিল সেটা মূলত তার দাদারই একটি পালিত জিন ছিল। তো এরপর থেকে আব্দুল লতিফ সাহেব ওই পথে আর কোনোদিনও যায়নি। যাই হোক বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ঘটনাগুলো আপনাদেরকে যথেষ্ট রোমাঞ্চিত করেছে আর আপনারা যথেষ্ট ভয়ের রাজ্যে হারিয়ে যেতে পেরেছেন। আমরা চাই আপনারা যারা আমাদের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ঘটনাগুলো অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে তাহলে আমাদের পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।